এখন যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাকসুতে ছাত্র দলকে বিজয়ী করার জন্য বিএনপি আন্দোলনের নামে, তাহলে সেটা কি বিএনপির জন্য কোনো ইতিবাচক ফলাফল নিয়ে আসবে? সেটা কি বিএনপির বৃহত্তর রাজনীতিতে কোনো অর্থবহ বা কল্যাণময় কোনো কিছু আনবে? এখানে এই শিক্ষকগুলো হচ্ছে কতগুলো বেঈমান শিক্ষক, যেগুলো সুযোগ সন্ধানী শিক্ষক, সুবিধাবাদী শিক্ষক। এই শিক্ষকগুলো সবসময় একটা দলীয় অবস্থান নিয়ে নেয়। তার মানে শিক্ষক পদত্যাগের মাধ্যমে প্রমাণ করলো সে একটা পক্ষপাতমূলক ব্যক্তি ছিল। সে ওই কমিটিতে পক্ষপাতিত্ব করার চেষ্টা করেছে। তার তো পক্ষপাতিত্ব করার কথা না, ওই কমিটিতে হওয়ার কথা নিরপেক্ষ। তাহলে সে তো নিরপেক্ষ ছিল না। সে পদত্যাগের মাধ্যমে সে প্রমাণ করলো সে ছাত্র দলের পক্ষে ছিল। তার মানে এই সমস্ত বেঈমান শিক্ষকদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হয়, এই সমস্ত অথর্ব শিক্ষকদের নিয়ে আলোচনা করতে হয়, নীতি জ্ঞান বিবর্জিত শিক্ষকদের নিয়ে আলোচনা করতে হয়, যারা বৃহত্তর রাজনীতি বুঝে না, যারা দলীয় স্বার্থ বুঝে না, তারা জনগণের কল্যাণ বুঝে না, তারা নিজেদের ব্যক্তি স্বার্থে তারা নিজেদেরকে ব্যবহার করে। কাজে আমি এই শিক্ষককে তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, এবং তাকে আমার মনের থেকে ইচ্ছা মতো গালাগাল করছি। না, একজন শিক্ষক তিনি নির্বাচন, তার দৃষ্টিতে তিনি একজন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করে পদত্যাগ করতে পারে না। সে শিক্ষক না, সে বেঈমান, সে একটা কমিটির সদস্য। সে কমিটির সদস্য হিসেবে পদত্যাগ করতে পারে না, পদত্যাগ করতে পারে না। সে শিক্ষক হিসেবে কলঙ্ক, সে শিক্ষক হিসেবে একটা কলঙ্ক। একজন শিক্ষক হিসেবে আপনি কথা বলছেন বিপুল ভাই, একজন শিক্ষকের দায়িত্ব কি দ্বিমত পোষণ করা? একজন শিক্ষকের দায়িত্ব কি এখানে কি অনিয়ম ধরে দেওয়া? একজন শিক্ষকের দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে উনি নির্বাচনের সঙ্গে জড়িত, নির্বাচন কমিশনার, উনি অনিয়ম হলে বলবেন না যে নির্বাচন সভাপতি আছে, সে ভিতরে কথা বাইরে বলবেন কেন? এটা কোন ধরনের ভাই? অনিয়ম যদি হয়ে থাকে সে ভিতরে বলবে, অনিয়ম গুলো ধরবে, অনিয়ম গুলা কি ধরে বলো এই অনিয়মটা হয়েছে, অনিয়মটা সে ধরায় দেখ। সে পদত্যাগ করলো কেন? এই অনিয়ম ধরাইবে, এই তো আপনারা বলবেন যে না উনি নির্বাচন বিরোধী মানুষ, উনি বলবো কেন? আমি বলবো কেন? ও একটা শয়তানের বাচ্চা, ও শয়তানের বাচ্চা। আরো তিনজন শিক্ষক তো গতকাল প্রস্তাব করছেন। এই শিক্ষকগুলো নির্বাচনগুলোকে সবসময় প্রশ্নবিদ্ধ করে, পরাজিত হলে নির্বাচন সঠিক হয় নাই, এই মানসিকতা যে সমস্ত শিক্ষকরা করে, এরা শিক্ষক না, এরা শিক্ষক নামে কলঙ্ক। যারা পরাজয় মেনে নিতে চায় না, যারা পরাজয়কে মানতে চায় না, যারা পরাজয়কে মনে করে এটা তাদেরকে পরাজিত করা হয়েছে, তারা কে রে বাবা? তারা পাশ করতে হবে। যদি ছাত্ররা ভোট দিতে না পারতো, যদি ভোট কারচুপি হইতো, তাহলে ছাত্ররা তো বিদ্রোহ করতো, তাহলে জাকসু ছেলেরাই তো বেরিয়ে আসতো। জাকসু চারটা প্যানেল তো নির্বাচন বর্জন করছে। কয়জন লোক আছে চারটা প্যানেলে? চারটা প্যানেলে কয়টা ছাত্র আছে? চারটা প্যানেল তো পাশ করার মতো ছাত্র নাই। চারটা প্যানেল হয়েছে কি হয়েছে? বাংলাদেশে বাংলাদেশে ৫-৫ রাজনৈতিক দল আছে, ৫-৫ রাজনৈতিক দলে তো ৫-৫টা আসনও নাই ৩০০-এর মধ্যে। তারপর সংখ্যাতে কি করবেন? এই সংখ্যাগুলো চারটা দিয়ে কি হবে? এই চারটা দিয়ে গুলালো খাবেন আপনি? হ্যাঁ, তারা কতবার শুনেন? ভোটারদের প্রতিক্রিয়া দেখেন, সাধারণ ছাত্রদের প্রতিক্রিয়া দেখেন। সাধারণ ছাত্ররা তো কেউ বেরিয়ে আসে নাই, সাধারণ ছাত্ররা তো প্রতিবাদ করে, ছাত্র দলের উপরে প্রতিবাদ করেছে যে ছাত্র দল তো পরাজিত হয়ে যাচ্ছে। পরাজিতের প্রতিক্রিয়ার কোনো মূল্য নাই, পরাজিতের প্রতিক্রিয়ার কোনো মূল্য নাই, এটা বুঝতে হবে। রাজনীতিতে পরাজিতের প্রতিক্রিয়ার কোনো মূল্য নাই। যে জয়ী হয় সে সিকান্দার, সেই সামনে এগিয়ে যায়। পরাজিতের কোনো মূল্য নাই, পরাজিতের কোন রকম বক্তব্য নাই, পরাজিত মানে পরাজিতই। কিন্তু সাধারণ ভোটারদের অনেকেই তো বলছে যে নির্বাচনে কেউ বলে নাই বিপুল ভাই, সাধারণ ভোটার কেউ বলে নাই। আমি তো পত্রিকায় দেখেছি সাধারণ ভোটার বললে তো বেরিয়ে আসতো। সাধারণ ভোটার আমরা ৫ই আগস্টে দেখি নাই সাধারণ লোকেরা, ছাত্ররা কি করেছে? সাধারণ ছাত্ররা তো বেরিয়ে আসতো। সাধারণ ভোটাররা নেপালে কি করছে দেখেন নাই? ছাত্ররা সাধারণ ছাত্র দেখতে পারতো, তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোট দিতে বাধাগ্রস্ত করা হয়েছে, তাহলে সাধারণ ছাত্ররা বেরিয়ে আসতো, এখানে নির্বাচন হতে পারতো না, নির্বাচনের মতো পরিবেশ রক্ষা করা যেত না।
এখানে সাধারণ ছাত্ররা মেনে নিয়েছে। এখানে কিছু কিছু পরাজিত শক্তির পক্ষে আপনারা নিচ্ছেন, যে পরাজিত শক্তির পক্ষ নেওয়াটা অন্যায়, অপরাধ। একেবারে আপনাকে একটা প্রশ্ন করি, এই যে আমি প্রশ্নটা করেছিলাম আপনাকে, এই ছাত্র সংসদ নির্বাচন দিয়ে কি গতকালকে দেখলাম প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে আমরা ডাকসু নির্বাচনকে টেস্ট করেছি জাতীয় এই ছাত্র সংসদের সঙ্গে জাতীয় সংসদের মতো বিশাল কর্মযোগ্য মহাযোগ্য, এটার সঙ্গে এটার মিলানোর মানে কি? তা আসলে ছাত্র সংসদ যারা সামাল দিতে পারতেছে না, জাতীয় সংসদ নির্বাচন তারা কেমনে করবে? আপনার কি মনে হয়? আপনি বললেন দুটোকে দুই রকম করলেন। প্রথম কথা একটা ইডিয়েট স্টেটমেন্ট দিলেন, হি ইজ দ্য ইডিয়েট, হি ইজ স্টুপিড। আমার কাছে সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্র, সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্র নয়, সে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। আপনাদের কাছে খুব গুরু মনে হতে পারে, সে একটা কর্মচারী, সে একটা চাকর, ব্যক্তিগত চাকর। সে প্রধান উপদেষ্টা ব্যক্তিগত চাকর, সে রাষ্ট্রের কিছু না, সরকারের কিছু না। এই ডিএটটা আপনাদের কাছে অনেক বড়, কারণ আপনাদের রুটি রোজগারের উপরে সে হাত রাখতে পারে। ইডিয়েট কি বললো এটা নিয়ে আমার প্রশ্ন না। আর দ্বিতীয় বললো সরকার কেন ছাত্র সংসদ নির্বাচন হস্তক্ষেপ করবে? সরকারে কি আছে? এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় অটোনমাস, এখানে সরকারে কি বক্তব্য আছে? নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, নির্বাচন তো ভালোভাবে হয়েছে, এটা তো সরকারেরই পক্ষান্তরে বিজয় হয়েছে। এখানে নির্বাচন গুলো সুষ্ঠু হয়েছে। এখন জয়ী আপনি হতে পারলেন না তাই বলে সুষ্ঠু হবে না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে বিপুল ভাই, এই মানুষে বেরিয়ে আসতে হবে। এবং আজকেও আমি যেটা দেখছি যে এই তথ্য প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিব তার ব্যক্তিগত তথ্য যে কথা বলছে, এগুলো রাষ্ট্রীয় কথা না, সরকারি কথা না। আমি ওরকে এই জন্য গালাগালি করছি, নিন্দা জানাচ্ছি, এবং এই সমস্ত কথাবার্তা বন্ধ করতে হবে। ওর এই বাকবাকুম কথা, সে আছে মাগুরে থেকে কথা বলছে। তুই মাগুরেতে যাওয়ার কে রে বাবা? তুই প্রধান উপদেষ্টা যেখানে যাবে তার সঙ্গে সঙ্গে যাবে, তুমি কেন মাগুরে যাওয়ার কে? হ্যাঁ, তুমি মাগুরে বক্তব্য দেওয়ার কে? তুমি রেজিস্ট্রেশনের উদ্বোধন করা কে? তুমি কোনখানে তুমি যদু আসছে রে বাবা? হ্যাঁ, তুমি একটা চাকর, তুমি তার তোমার প্রধান উপদেষ্টার আশপাশে ঘোরাঘুরি করবা, উনি কখন কি বলে, উনি কাশি দিলে তুমি সে কাশির কথা জানাবা, উনি হাসি দিলে হাসির কথা জানাবা। এখন তুমি এই সমস্ত কথাবার্তা কেন বলো? আমি ওকে আপনার মাধ্যমে গালাগালা করতেছি, কারণ সে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করতেছে, সে সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে। সে ডক্টর ইউনূস সাহেবের অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি সে করেছে। আজকে ডক্টর ইউনূস সাহেব যে বেকায়দায় এসে পড়েছে, তার জন্য মূলত একটি ব্যক্তি দায়ী করতে হলে সেই ব্যক্তিটি হবে শফিকুল আলম। সে সবাইকে অ্যান্টাগনাইজ করেছে, সবাইকে সে আপনাদের মানুষের উপরে একটা অহেতুক চাপ সৃষ্টি করে, প্রেসের উপরে, মিডিয়ার উপরে বিভিন্ন ধরনের অহেতুক চাপ সৃষ্টি করে পরিবেশকে ঘোলা করার চেষ্টা করছে। আর এই নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে, নিরপেক্ষভাবে হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে, এখানে সরকারের কিছু করার নাই। বিশ্ববিদ্যালয়গুলো অটোনমাস, এবং বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষিত মানুষ কাজ করে, তারা নির্বাচন সুষ্ঠুভাবে করাচ্ছে। এখানে দয়া করে আমরা এই নির্বাচনে পরাজিতের পক্ষে কেউ নিয়েন না। আমরা পরাজিতের পক্ষে তখনই নিব যখন যদি কাউকে জোর করে পরাজিত করা হয়। যদি কাউকে জোর করে পরাজিত করা হয় তাহলে আমরা অবশ্যই সে পরাজিতের পক্ষ নিব। নির্বাচনে পরাজয় মানে রাজনীতি পরাজয় নয়, এই স্পিরিটটাকে ধরে রাখতে হবে। এখানে দেখতে হবে যে আমার মূল রাজনীতি সে লক্ষ্যচ্যুত হচ্ছে কিনা। আমরা মনে করি যে আমরা যদি কোনো কিছুতেই যদি জয়ী হতে পারি তাহলেই মনে হচ্ছে যে আমরা সবকিছু পেয়ে গেলাম এবং সবকিছু আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। সরকার আজকে বাধ্য হচ্ছে, এবং এমনকি গতকালকেও প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন, অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধের আগে নির্বাচন হতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এটা হলো ওনার শেষ ভাষ্য, যেটা আমরা গতকালকে শুনেছি। তার মানে বিএনপি তো তার কৌশল, তো বিএনপি সফল, কারণ বিএনপি তো বাধ্য করছে সরকারকে নির্বাচনে আসতে দেওয়ার জন্য। ছাত্র সংসদের নির্বাচনটা হচ্ছে এটাও আমি মনে করি যে বিএনপির একটি কৌশল, এবং বিএনপি এতে লাভবান হচ্ছে বেশি। আজকের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নামে জামাত চক্র যেভাবে বিজয় হচ্ছে, তাতে জামাত চক্রকে আরো আশাবাদী করে তুলছে, তাদেরকে আরো বেশি মানে প্রতিজ্ঞ করে তুলছে, দৃঢ় প্রতিজ্ঞ তুলছে, এবং তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে যে আগামী যে কোনো নির্বাচনে জামাত বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রকট। এখন যে অবস্থা বিরাজমান হচ্ছে তাতে মনে হচ্ছে যদি আগামী নির্বাচনে জামাত অংশগ্রহণ করে তাহলে জামাতের বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এটা তো জামাতকে বা জামাত সহ অন্য সকল ইসলামিক দলগুলোকে নির্বাচনে আনার জন্য একটা বড় কৌশল আমি বলে মনে করি। কারণ যদি আজকে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে যদি আহ, এই জামাত সেবী চক্র যদি পরাজিত হতো, তাহলে তারা এটাকে ইস্যু হিসেবে দাঁড় করাতো যে না, নির্বাচন গুলো তাদের পক্ষে যাচ্ছে না, ফলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ নাও করতে পারে, বা নির্বাচনের সময় এখনো হয় নাই, নির্বাচন আরো পরবর্তী দেওয়া হোক, আরো দীর্ঘায়িত করা হোক, এরকম একটা চাপ তৈরি করতে পারতো। কিন্তু আজকে বিএনপির যে কৌশল নির্বাচনে তাড়াতাড়ি করা নিয়ে আসা, এইটার সঙ্গে তো এখন জামাত একমত হতে বাধ্য হবে। কারণ জামাত এখন মনে করবে যত তাড়াতাড়ি নির্বাচন হতে পারবে, তত তাড়াতাড়ি জামাতের পক্ষে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব হবে, ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। কাজে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি, এবং এটাকে আমি মনে করি বিএনপির একটি কৌশলের জয় হয়েছে। বিএনপি আগামী নির্বাচনে সবাইকে নির্বাচনে নিয়ে আসার যে একটা চেষ্টা, সেটা সফল হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারও যদি তাদের মনের মধ্যে যে এন্টি বিএনপি ভাব ছিল, সেটাও প্রকট হয়ে উঠবে, এবং তারাও মনে করবে যে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি বিরোধী শক্তি জয়ী হয়ে যেতে পারে, তাহলে নির্বাচনটা দেওয়াতে পারলে তাদের সুবিধা হবে, এবং তখন তাদের জন্য আগামী দিনে অবস্থানটা আরো বেশি ভালো হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের ইতিমধ্যে বা গত কয়েক বছর ধরে -2 একটি বক্তব্য খুব প্রকট হয়ে আছে। তার একটি ছিল বিএনপি কে ক্ষমতা সরিয়ে দেওয়া আর আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া। তারা ইতিমধ্যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হয়েছে, রাজনীতি থেকে সরাতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগকে রাজনীতিকেও কোণঠাসা করে রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ রয়ে গেছে বিএনপি কে রাজনীতি কোণঠাসা করে রাখা যায় কিনা। এই কৌশলটা তো বিএনপি বিরোধী সবারই আছে, এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও চাচ্ছে, বা একটা আন্তর্জাতিক মহলও চাচ্ছে, যাতে বিএনপি রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকে বা রাজনীতি আসতে না পারে। এখানে এই নির্বাচনের ফলাফল গুলোকে আমি মনে করি অনেক ইতিবাচক, এবং এটাকে মেনে নেওয়া, এবং যে বিএনপিরও উচিত হবে এই নির্বাচনের ফলাফলটাকে অত্যন্ত মানে খোলা মনে এটা মেনে নেওয়া, এবং এটাকে উৎসাহিত করা। তাদের এই নির্বাচনের পরাজয়টাকে পরাজয়, রাজনীতির পরাজয় মনে না করে, নির্বাচনের পরাজয় মানে রাজনীতি পরাজয় নয়, এই স্পিরিটটাকে ধরে রাখতে হবে। এখানে দেখতে হবে যে আমার মূল রাজনীতি সে লক্ষ্যচ্যুত হচ্ছে কিনা। এখানে যদি আমি মূল লক্ষ্য এখন হলো আগামী নির্বাচনটা করানো, আগামী নির্বাচনটা করলে বিএনপির যেমন সম্ভাবনা আছে জয়ী হওয়ার, জামাতের সম্ভাবনা আছে জয়ী হওয়ার। এখন যাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে, তারাই নির্বাচনে আসার চেষ্টা করবে। আর যদি কোনো এক পক্ষে যদি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে নির্বাচনে নাও আসতে পারে। আর নির্বাচনে নাও আসে, তাহলে নির্বাচনটা অনিশ্চয়তা দিয়ে চলে যাবে। কাজে আমি মনে করি, এবং বিএনপি কে আপনি যদি বলছেন কৌশলের কাছে, জামাতের কৌশলের কাছে কাবু, এর কোনো প্রশ্নই ওঠে না, হয় না। কারণ বিএনপি তার অ্যাক্টিভ পলিটিক্সটা খুব সুন্দরভাবে করে যাচ্ছে, এবং অত্যন্ত কৌশলের সঙ্গে করে যাচ্ছে, এবং আমি আশাবাদী যে বিএনপি আগামী দিনে তার রাজনীতিতে আরো বেশি উত্থান হবে, তার অবস্থান আরো বেশি মজবুত করতে পারবে, আরো বেশি কনসলিডেট করতে পারবে, এবং সামনের দিকে বিএনপি এগিয়ে যাওয়ার একটা মহা সুযোগ সৃষ্টি হয়েছে। একেবারে দুইটা প্রশ্ন সামনে আসলো আপনার কথা প্রেক্ষিতে। প্রথমত হলো ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন যে বিএনপির একটা কৌশল ছাত্র সংসদ ছেড়ে দেওয়া, তাতে জামাতের আত্মবিশ্বাস আসবে যে তারা আগামী নির্বাচনে জিতে যাবে, ছাত্র সংসদ তার প্রমাণ। কিন্তু বাস্তবে তাদের অবস্থা খারাপ হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ত প্রশ্ন উঠেছে, ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, ছাত্রদল সরাসরি বলেছে নির্বাচন অনিয়ম হয়েছে, তারা এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছিল। জাকসুতে 4টি প্যানেল, ছাত্রদল সহ 4টি প্যানেল নির্বাচন বর্জন করেছে। এখন পর্যন্ত জাকসুর ফলাফল ঘোষণা হয় নাই। ইতিমধ্যে আপনি জানেন ঘন্টাখানেক আগে রাত 9টা-10টার দিকে নির্বাচন কমিশনার মাহরুয়ে সত্তার প্রত্যাগ করেছেন। এর আগে গতকালকে আরো 3জন শিক্ষক প্রত্যাগ করেছেন নির্বাচন সংশ্লিষ্টতার সাথে যুক্ত। এই যে তারা বলছেন নির্বাচনে অনিয়ম হচ্ছে, এবং সত্তার সাহেব পরিষ্কার বলেছেন এই নির্বাচন তিনি এই দায় নিতে চান না, নির্বাচনের ব্যাপক অনিয়ম হয়েছে তিনি জানিয়েছেন লিখিতভাবে। তো এ তো অনিয়মের মাধ্যমে একটা নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন কেমনে করবে সরকার? ছাত্র সংসদে এত অনিয়ম।
আপনি ষড়যন্ত্রকারীদের খপ্পরে তো পড়ে গেলেন বিপুল সাহেব। আপনি প্রশ্নের মাধ্যমে তো বুঝে গেলেন যে শিক্ষকটা অন্য কারো পক্ষে কাজ করছে। এই শিক্ষকটা একটা বিশ্বাসঘাতক শিক্ষক, একটা বেঈমান শিক্ষক। সে তো জানে তার অবস্থানটা বিএনপির বিপক্ষে যাবে, তার অবস্থানটা ছাত্র দলের বিপক্ষে যাবে, এবং ছাত্র দলের যে ছেলেগুলো এই নির্বাচন বয়কট করার কথা তুলেছে, এইগুলা যে বিশ্বাসঘাতক ছাত্র, এই ছেলেগুলা যে দলীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে, এটাই তো প্রমাণিত হলো। আপনি তো প্রথম আমার কথা স্বীকার করে নিলেন যে এটা একটা বিএনপির জন্য একটা সুন্দর কৌশল হতে পারতো, বা সুন্দর একটা অবস্থান হতে পারতো, যে নির্বাচনটা ছাত্ররা নির্বাচনে জয়লাভ করলে নির্বাচনে অংশগ্রহণ করা জামাতের জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হবে। এই রাজনীতিটা যদি তারা বুঝতে না পারে, আমার যে শিক্ষক, সে তো একটা কমিটির শিক্ষক, বেঈমান শিক্ষক। সে তার অবস্থান, সে তো একজন সদস্য, তার কথা মতো নির্বাচন হবে কেন? একটা কমিটি আছে, তার কোনো আপত্তি থাকলে কমিটি কাছে আপত্তি করবে, সে কমিটি তার কথা শুনতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই। তার অন্যান্য সহকর্মীরা আছে, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে। সে একটা বেঈমানের বাচ্চা, সে এখান থেকে পদত্যাগ করে চলে আসছে, মানে কি? সে মানে কি বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করলে কার সুবিধা হচ্ছে? এই নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কার সুবিধা হচ্ছে? আজকে কি বিএনপি এখন ছাত্র আন্দোলন নিয়ে এখন নির্বাচন আন্দোলন করলে কি বিএনপি লাভ হবে? বিএনপি কোনো রাজনৈতিকভাবে কোনো ফায়দা আসবে? যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা, যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের ভোট পাওয়ার কি যোগ্যতা আছে ছাত্র দলের, বা কি যোগ্যতা আছে যারা ভোট চাচ্ছে, তারা কয়জন ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারা কয়জন ছাত্র কল্যাণের জন্য কাজ করেছে, তারা গত 15 বছর আমার ছাত্র দলের ছেলেরা আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল, তারা জেল জুলুম নির্যাতনে ব্যস্ত ছিল, তাদের পক্ষে সাধারণ ছাত্রদের কাছে যাওয়া সম্ভব ছিল না, এবং গত 1 বছরও তারা সেটা সম্ভব করতে পারে নাই। তারপরেও তারা অনেক ভোট পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5,000-এর বেশি ভোট পেয়েছে ছাত্র দলের ছেলেরা। সেখানে আমি মনে করি, যেখানে গত 15টি বছর তারা বিশ্ববিদ্যালয়ে যেতেই পারে নাই, দাঁড়াতেই পারে নাই, তারা বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে নাই, সেখানে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা তো এমনিতেই ছিল পিছনে। সেখানে তারা যে 5,000 ভোট পেয়েছে, আমি এটাকে মনে করি অনেক বড় অর্জন, অনেক বড় বিজয়। আপনাকে ছাত্র দলের সাধারণ ছেলেরা আমাদেরকে ভোট দেওয়ার জন্য যে পটভূমিকা তৈরি করা ছিল, সেই পটভূমিকা আমরা তৈরি করতে পারি নাই। আমরা তো গত 15 বছরে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াতে পারি নাই, বরঞ্চ তাদেরকে বিভিন্ন বিপদে আপদের মধ্যে ফেলে দিয়েছি। আমাদের আন্দোলনের শরীক করতে গিয়ে তাদেরকে আমরা অনেক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিলাম। তাদের মধ্যে অনেক অভিমান থাকতে পারে, সেই অভিমানের ফল হয়তো আমাদেরকে ভোট দেয় নাই। কাজে আমি এটাকে নেতিবাচক ভাবে দেখছি না। আমি মনে করি যে এখান থেকে আমাদের শুরু হওয়ার, আমরা নিজেদের অবস্থান দেখতে পারলাম, এখান থেকে আমরা এখন শুরু করতে পারবো। আমরা আমাদের অবস্থান নির্ণয় করতে পেরেছি, এখান থেকে আমরা আগামী দিনে ইনশাল্লাহ শুভর দিকে যেতে পারবো, ভালোর দিকে যেতে পারবো, এবং ইনশাল্লাহ আগামী দিনে বিজয় বিএনপির আসবে ইনশাল্লাহ। এখন একটু আগাতে চাই সামনের দিকে। আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা গতকালকেও বলেছেন যে 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি কি এখনো বিশ্বাস করেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং এই সরকারের অধীনে হবে? এটা আপনি বিশ্বাস করেন? আমি অবশ্যই বিশ্বাস করি এই নির্বাচন ফেব্রুয়ারি মাসের আগেই হবে, এমনকি জানুয়ারিতে হতে পারে। হ্যাঁ, আপনি দ্বিতীয় প্রশ্নে বলছি সরকারের অধীনে হবে কিনা, এইটা নির্ভর করছে আগামী 23 তারিখে কি বলে তত্ত্বাবধায়ক সরকারের আদেশ সম্বন্ধে যে আদেশটা দিবে সুপ্রিম কোর্ট, যে বিবেচনায় আছে। এই 23 তারিখের পরে বলা যাবে যে এটা কি এই সরকারের অধীনে হবে না নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। যদি এই রায়টা হয়ে যায়, যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমার ধারণা হয়তো ডক্টর ইউনূস সাহেব এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবেন। কারণ আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হবে নির্বাচন করানো, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন করানোর দায়িত্ব থাকবে না। যদি 23 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় অব্যাহত রাখেন, রায় বহাল রাখেন, সরকার যে আপিলটা করেছে সেই আপিলটা যদি খারিজ হয়ে যায়, যদি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেখানে নতুন সরকার আসতে বাধ্য। তখন অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়ার বৈধতা থাকবে না, কারণ এই নতুন সাংবিধানিক বন্দোবস্তে নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কাজে এখানে এই সম্ভাবনাটা রয়ে যাচ্ছে। তবে এটা স্পষ্ট এবং সুস্পষ্ট যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে,
আমি আশ্চর্য হব না যদি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হয়ে যায়। এটাও হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। ধন্যবাদ। তাইলে ইউনূস সাহেবের বিদায়কে কিভাবে দেখছেন, মানে কিভাবে বিদায় হবে আর কি, ওনার বিদায়টা কিরকম হবে? এই বিদায়টা কি আসলে খুবই জাঁকজমকপূর্ণ হবে কিনা, নাকি খুবই নিকশ কালো হবে কিনা, নাকি খুবই প্রশ্নবিদ্ধ হবে কিনা, বিদায়টা কেমন হবে আপনার দৃষ্টিতে? এখানে বিদায়টা সিরিমনিয়াস হওয়ার মতো সুযোগ নাই, জাঁকজমকের সঙ্গে বিদায় হওয়ার সুযোগ নাই, যেহেতু দেশের সামনে নির্বাচন সামনে আছে। যদি নির্বাচনের আগে সরকার যদি পরিবর্তন হয় তাহলে রুটিন পরিবর্তন হবে। জাস্ট একদিন শুনবেন সরকার অমুক দিন পদত্যাগ করতেছেন এবং নতুন সরকার গঠিত হবে, শপথ নিবে, তারা নীরবে চলে যাবেন। এটা হবে যদি নির্বাচনের মানে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। আর যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় তাহলে অবশ্যই এই সরকার অত্যন্ত সিরিমনিয়াসলি যাবে, অত্যন্ত মানে জাঁকজমকের সঙ্গে যাবে। কারণ যারা নির্বাচিত হবে তখন তারা ওই সরকারের প্রতি অবলাইজ থাকবে, ওই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে, এই অন্তর্বর্তী সরকারের প্রতি তারা কৃতজ্ঞ থাকবে এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে তারা তাদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে বিদায় জানাবে। এই বিদায়টা নির্ভর করছে আগামী দুইভাবে। যদি তত্ত্বাবধায়ক সরকার যদি এসে যায় মাঝখানে তাহলে বিদায়টা হবে রুটিন বিদায়। এটা নিয়ে কোনো সেরিমনি কিছু হবে না, এটা নিয়ে কোনো মানে ওই কি বলে উৎসব খাওয়ার কোনো সুযোগ নাই। এটা জাস্ট ট্রানজিশন অফ পাওয়ার হয়ে যাবে। ট্রানজিশন অফ পাওয়ারের মাধ্যমে যা শুধু শপথ গ্রহণ করা হবে, নতুনরা পুরনো পদত্যাগ করবেন, নতুনরা শপথ গ্রহণ করবেন। আর যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হয়, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, তাহলে অবশ্যই সরকার অত্যন্ত সম্মানের সঙ্গে, জাঁকজমকের সঙ্গে, অত্যন্ত মানে উচ্চ মানে কি বলে সম্মানের সাথে যাবে আপনি বলছেন। কিন্তু আপনি তো বলছেন এই সরকার নির্বাচন হবে, এই সরকার গঠিত হবে সেই সরকার তাদেরকে কৃতজ্ঞতা হিসাবে তাদেরকে দেবে। জি, কিন্তু আপনি তো বলছেন এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আমি তো বলছি এখনো ভাই, দুইটা পয়েন্ট তো বললাম, আমি তো একটা বলি নাই। আমি বলছি যদি নির্বাচনে এই সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার এসে ক্ষমতা হস্তান্তর করে তাহলে তো এই সরকার অধীনে নির্বাচন হবে না। আর যদি না করে তাহলে অধীন হবে। কারণ এখন তো সরকার অলরেডি নির্বাচনের কি বলে রোড ম্যাপ বা ঘোষণাপত্র দিয়ে দিয়েছে, সরকার বলে দিয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে কোনো বাধা নাই যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান না আসে। আর যদি সুপ্রিম কোর্ট যদি উচ্চ আদালত যদি সুপ্রিম কোর্ট যদি আমাদের অ্যাপিলেট ডিভিশন যদি প্রধান বিচারপতি যদি এই রায়টা বহাল রাখেন, তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল করেন, তাহলে অন্তর্বর্তী সরকার থাকার তো সুযোগ থাকে না। তখন অন্তর্বর্তী সরকার তো পরিবর্তন হতে বাধ্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য। কারণ অন্তর্বর্তী সরকার একটা সরকার, নর্মাল সরকার, সে নির্বাচিত হোক অনির্বাচিত হোক, অন্তর্বর্তী সরকার আর নর্মাল সরকার একই জিনিস। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের স্পেসিফিকেশন হলো যে সে 3 মাসের মধ্যে নির্বাচন করিয়ে ক্ষমতা হস্তান্তর করে দিবে। সে হলো ইন বিটুইন, ইজ জাস্ট লিটল প্লাস দেন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের উপরে আরেকটা নতুন ক্ষমতা আসলো, যারা নিরপেক্ষভাবে নির্বাচনটা করাবে, যারা নির্বাচনের কোনো স্টেক হোল্ডার না। কাজে এখানে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে যায় তাহলে সরকার তো রুটিন ভাবে চলে যাবেন, তাতে অসম্মানের কিছু না, সম্মানের কিছু না। এখানে সম্মানও কেউ দেখাতে যাবে না, অসম্মানও কেউ দেখাতে যাবে না। কারণ এখানে বেনিফিশিয়ারি কেউ না, এই সরকারের পরিবর্তনের বেনিফিশিয়ারি কেউ না। আর যারা দায়িত্ব নিচ্ছে তারা বেনিফিশিয়ারি না, তারা বরঞ্চ একটা মহা দায়িত্ব নিচ্ছে, একটা মহা ঝুঁকি তারা তাদের কাঁধে নিচ্ছে। তাদের ভাগ্যে হয়তো একটা সুপ্রসন্ন নাও হতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন বন্ধ থেকে যায়, আমি আবারও বলছি, যদি অন্তর্বর্তী সরকার নির্বাচন থেকে যায় এবং মাঝখানে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হয়, তাহলে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পরে এই সরকার অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিদায় নেবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আমি এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী। তাহলে আপনি বলছিলেন যে এই সরকারের অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন না, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সেটা বলছেন। কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার না হয় তা আবার বলছেন এই সরকারের অধীনে হতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ দেশের মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রশ্ন হচ্ছে যে তাহলে বিদায়ের পর তাদের পরিণতি কি হবে? আসলে ইউনূস বা তার অন্যান্য উপদেষ্টা যারা আপনি যে একটা ভাষায় বলছেন প্রেস সচিব বাকবাকুম করেন, এইরকম যেভাবে অনেক উপদেষ্টা যা ইচ্ছে তাই বলে বেড়ান,
তো তাদের পরিণতি আসলে কি হবে, কি দেখছেন আপনি? আপনার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের, আপনি একজন সাবেক সামরিক কর্মকর্তা, সব মিলিয়ে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি দেখেন আসলে? খুব ভালো দেখি, আমি খুব সুন্দর দেখি। তারা খুব ভালোভাবে রিটায়ার করবে, তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে, তারা সম্মানীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারা তাদের কমিটমেন্ট রক্ষা করেছে, তারা জাতিকে একটি বছর অত্যন্ত দুঃখ থেকে, দুর্ভাগ্য থেকে, অত্যন্ত পঙ্কিল অবস্থা থেকে উদ্ধার করেছে। তাদের গত এক বছরের সকল কাজ, ভুলভ্রান্তি থাকতেই পারে, ভুলভ্রান্তি থাকবেই, কিন্তু তাদের কাজের একটা সুন্দর পরিসমাপ্তি হবে যদি তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করে দিয়ে দিতে পারে। তাহলে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে এবং জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এখানে তাদের পরিণতি কি আপনি খারাপ ভাবছেন কেন? তাদের কি এক বছর, তাদের কি এক বছর, তাদের কি গত এক বছরে কোনো কি, বেশিরভাগ লোকের কথা বলছে, সেই বেশিরভাগ লোকগুলা কারা নেই? কারা ওরা বেশিরভাগ লোক? হ্যাঁ, কারা এই শকুন? এই শকুন গুলার কথা কেন বলছেন আপনি, যারা সবসময় কৃষকের গরু মারা যাক বলে আকাশে উঠতে থাকে? না, বেশিরভাগ মানুষ মনে করছে, বেশিরভাগ মানুষ মনে করছে এই সরকার, বেশিরভাগ মানুষ মনে করছে না, বিপুল ভাই, বেশিরভাগ মানুষ মনে করছে না। বেশিরভাগ মানুষ শান্তি চায়, শৃঙ্খলা চায়, সুন্দর ভবিষ্যৎ চায়। তারা মনে করে সরকার একটি সুন্দর নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু একটি সরকার গঠন করে দিয়ে যাবে এবং তারা সম্মান নিয়ে যাবে এবং তাদের আত্মমর্যাদা নিয়ে যাবে। এবং তারা গত এক বছরে যে কাজগুলো করেছে, সেই কাজগুলোর মধ্যে আমি এখনো মনে করি তাদের কাজের পারফরমেন্স অনুযায়ী আমি তাদেরকে 100-এর মধ্যে 80 দিব। তারা 80 ভালো কাজ করেছে। হ্যাঁ, 2, 4, 5টা 10টা কাজ তো খারাপ হতেই পারে, একজন দুজন উপদেষ্টার কার্যক্রম মানসম্পন্ন নাও হতে পারে, বা সেটা থাকবেই। সবকিছুতে 100% তো পারফেক্ট হয় না। আমরা যদি আমরা 50%, 60% যদি পারফেক্ট পাই, আমি মনে করি এটা তো হাই এভারেজ, এটাও তো উচ্চমানের কাজে। এই সরকার এখন পর্যন্ত কাজ করেছে, আমি তাকে 80%-এর নিচে মার্ক দেওয়ার কোনো কারণ দেখি না। এখন 20% মার্ক নিয়ে যদি আপনি হাইলাইট করতে চান, এটাকে যদি গুরুত্ব দিতে চান, দিতে পারেন, কিন্তু আমি মনে করি সরকারের পারফরমেন্স গত এক বছর অনেক বেশি উচ্চমানের এবং তারা ভালো কিছু দেখাতে পেরেছে, ভালো কিছু করতে পেরেছে এবং তারা যাচ্ছে। আর কিছু দূর জন্য থাকবে, সুকনটা তো চাবে কৃষকের গরু মরো, আর কৃষকের গরু মরলে শকুনের লাভ হবে। আমি শকুনদের কথা বলতে চাই না, তারা যদি বেশিরভাগ হয়ে থাকে তাহলে জাতির দুর্ভাগ্য যে আমার দেশের বেশিরভাগ মানুষ শকুন। সময় বলে দিবে আসলে তাদের মানুষ আসলে চ্যালেঞ্জ ছুটছেন কেন ভাই? বিপুল ভাই, আমার কথার উপর আবার চ্যালেঞ্জ ছুটছেন না, আপনার না না না, আমি বলছি আপনার কথাই বলছি। আপনি কেন ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান করতে আসেন? না 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 না, এটা না না, আপনি কেন নিজের দৃষ্টিভঙ্গি এস্টাবলিশ করতে চান বিপুল ভাই? না না, আমি আপনার কথাই বললাম। আমি আপনার কিন্তু আপনি আমার উপর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন? যে আমার না 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 ছুড়ে দিলেন কেন? তাহলে আপনি তো চ্যালেঞ্জ বড় সময় অনুযায়ী ঠিক হবে না, ভুল হতে পারে। না 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 না, এইভাবে না, এইভাবে। আমি তো নবী না, আমি তো প্রফেট না, আমি তো নবী না। অবশ্যই না। আমার আগামী দিনের কল্পনা, আগামী দিনের আমার আশা আকাঙ্ক্ষা ভুল হইতেই পারে, আমি একটা মানুষ। যে আমরা গত কয়েক মাস ধরে শুনতেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন খুব শিগগির, তার জন্য বাসা তৈরি করা হয়েছে। গুলশানে খালেদা যে বাসা থাকতেন সেই বাসা প্রস্তুত করা হয়েছে। শুনছিলাম তিনি জুলাই মাসেই চলে আসতেছেন, তারপর আগস্ট মাসে। এখন শুনতেছি বিএনপি নেতারা বলছেন শিগগির আসবেন। আর আপনি কিভাবে দেখেন, কেন আসছেন না উনি, বা শিগগিরটা আর কতদিন হলে শিগগির হবে? দেশের মানুষ তো তার জন্য অপেক্ষায় আছে, দেশের মানুষ তো তাকে সামনাসামনি চায়, আর অনলাইনে চায় না। তাহলে আর কত সময় গেলে শিগগির আসবে? আপনার কাছে কি মনে হয়? শুনেন, পুরোনো দিনের কথা, এক ঘর মে দো পীর নেই रहता, হিন্দি উর্দুতে কয়, এক ঘরে দুই পীর থাকে না। এখন বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস হলেন মানে দৃশ্যমান স্টার। উনি এখন যা ভাবছেন, যা করছেন তাই করতেছে, কিন্তু অল্টারনেটিভ ভাবনা হলো তারেক রহমান সাহেব। তারেক রহমান এখানে এসে যা ভাববেন সেটা অবশ্যই ডক্টর ইউনূসের পক্ষে নেওয়া যেতে পারে। এটাতে হয়তো একটা বৈরিতা সৃষ্টি হতে পারে, হয়তো বিপরীত দেখা দিতে পারে। কাজে উনি যদি আজকে দেশে এই মুহূর্তে নির্বাচনের আগে আসেন, তাহলে কি হতে পারে? হতে পারে তার প্রতিটি বক্তব্য, তার চাল চলন, কথাবার্তার সঙ্গে হয়তো সরকারের সঙ্গে দ্বিমত তৈরি হতে পারে, যাতে দ্বন্দ্ব সৃষ্টি হবে, দেশে দ্বিধা সৃষ্টি হবে। তা আমি মনে করি আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন দেশে আসার কোনো প্রয়োজন নাই। এখন দেশে খালেদা জিয়া আছেন এবং দেশের সবচেয়ে বড় মুরব্বী এখন
খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যে সারা বাংলাদেশে মুরব্বী হিসাবে কাজ করতে পারেন। উনি যে কোনো ক্রাইসিসে এখন সবাইকে ঐক্যমত্যে আনতে পারবেন, সবাইকে নিয়ে বসতে পারবেন, এমনকি উনার কাছে প্রধান উপদেষ্টাও যেতে পারবেন। কাজে যেখানে দেশমাতা খালেদা জিয়া তার নিজের দেশে আছেন, যেখানে উনি এখন মানুষের সকল সম্মান শ্রদ্ধা এখনো ওনার প্রতি রয়েছে, এখনো সারা জাতির কাছে উনি অভিভাবক হিসেবে আছেন। কাজে দেশমাতা খালেদা জিয়ার উপস্থিতি যথেষ্ট। সেখানে তারেক রহমান সাহেব যেভাবে বিদেশ থেকে দল চালাচ্ছেন, সেটা অত্যন্ত সুন্দরভাবে চালাচ্ছেন। দেশের সবাই ওনার বক্তব্য মানছেন, ওনার নির্দেশনা মানছেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না। উনি যাই কিছু করে দিবেন সে অনুযায়ী হবে। কাজে এখানে এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি করার দরকার নাই। তারেক রহমানকে আসার কষ্ট যারা করে তাদের উদ্দেশ্য সৎ নয়। তারা এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, তারা বিভেদ সৃষ্টি করতে চায়। এই এই বিভেদ গুলো যারা করতে চায় তাদেরকে আমরা ভালো চোখে দেখি না। সেটা যদি যে কেউ হোক, যারা এই প্রশ্নটা তুলে তারেক রহমান কবে আসবেন তাদেরকে আমি আমার বন্ধু মনে করি না। তারা আমাকে প্রতিপক্ষই মনে করি, শত্রু মনে করি, এবং তারা আমার ক্ষতি করতে চায়, এটাই আমি তাকে মনে করি, সে যেই হোক না কেন। কারণ আমার দেশমাতা খালেদা জিয়া আছে এবং তার নির্দেশে তারেক রহমান কাজ করতেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে দেশমাতা খালেদা জিয়া ঢাকা থেকে বসেই সিদ্ধান্ত নিতে পারবেন, এবং তিনি যে কোনো সময় স্থায়ী কমিটি মিটিং ডেকে ওনার বাসায় ডেকে, এছাড়া এখন তো যোগাযোগ আছে, কথাবার্তা সব হচ্ছে, সবকিছু দেশমাতা খালেদা জিয়া নির্দেশই হচ্ছে। কাজে এখানে তারেক রহমান সাহেবকে এনে এখানে একটা মানে ওই দ্বৈত বা তৃতীয় এটা ধারা তৈরি করার দরকার নাই। আর যেহেতু বিকল্প শক্তি হলো তারেক রহমান, কাজে এখানে ডক্টর ইউনূসের উপস্থিতিতে এখানে তারেক রহমানের অনুপস্থিত থাকাটাই আমি মনে করি বিএনপি রাজনীতিকের জন্য অনেক ভালো হবে এবং আমাদের দেশের জন্য অনেক বেশি কল্যাণময় হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমান সাহেবকে এখন এই মুহূর্তে দেশে আসা উচিত না। তিনি বিদেশে থেকে দেশমাতা খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী, ওনার অ্যাডভাইস অনুযায়ী দল চালাচ্ছেন, সেভাবে চালিয়ে যান, এতেই আমাদের সবার মঙ্গল হবে।